মাইশা, তুমি আগের ক্লাসটা করেছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মাইশা, তুমি হচ্ছে যে এর আগে যে ক্লাসটা হলো সেই ক্লাসটা করেছো, বায়োলজি ক্লাসটা? জি মিস। কয়জন ছিল পার্টিসিপেন্ট? অনেকজনই ছিল। এখনো কি ক্লাস শেষ হয়নি? ক্লাস তো শেষ। আচ্ছা, কেউ যে নেই তাই জন্য বলছি। কথা বলো। আচ্ছা, আমাদের অলরেডি 5 মিনিট চলে গিয়েছে। তোমরা যারা আছো তাদের সাথেই ক্লাস করি, বাকিরা আসলে আসুক, না আসলে না আসুক। আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে আলোচনা করব পানির বিয়োজন ধ্রুবক এবং এর আয়নিক গুণফল কিভাবে বের করা হয়, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এমসিকিউ এবং সিকিউ দুই ধরনের প্রশ্নই আসে। আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক এবং এর আয়নিক গুণফল। এখানে পানির বিয়োজন ধ্রুবক এবং এর আয়নিক গুণফল জানতে গেলে আমাদের পানির কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য জানতে হবে। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে পানির উভধর্মিতা। পানি যে উভমুখী পদার্থ সেটা প্রথমে জানতে হবে। পানির উভধর্মিতা। আমরা উভধর্মী পদার্থ কাদেরকে বলি? যারা হচ্ছে একসাথে অ্যাসিড এবং একই সাথে ক্ষার ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ ব্রোনস্টেড মতবাদ অনুসারে পানি কখনো অ্যাসিড আবার কখনো ক্ষার হিসেবে কাজ করতে পারে। যখন পানি অ্যাসিড হিসেবে কাজ করবে, অর্থাৎ পানির যখন অম্ল ধর্ম প্রদর্শন করবে, তখন কি হবে? তখন হবে হচ্ছে প্রোটন গ্রহিতার সঙ্গে পানি প্রোটন দাতা তথা অ্যাসিড হিসেবে কাজ করে। অর্থাৎ যখন হচ্ছে কোনো ক্ষার একটি পানি থেকে, পানির অণু থেকে একটি হাইড্রোজেন গ্রহণ করবে, তখন সেটাকে আমরা বলবো তার হচ্ছে অম্ল ধর্ম। যেমন ধরো অ্যামোনিয়া কি করবে? পানি থেকে একটা প্রোটন আয়ন গ্রহণ করবে, পানির সাথে বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এটা যে তৈরি করলো, যখন হচ্ছে কি করলো, একটা ক্ষার কি করলো, প্রোটন গ্রহণ করলো কি থেকে? পানি থেকে করে প্রোটন আয়ন হিসেবে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন হিসেবে অংশগ্রহণ করলো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অম্ল ধর্ম। এরপর আমরা দেখবো হচ্ছে ক্ষার ধর্ম। ক্ষার ধর্মটা কেমন হয় দেখো।
ক্ষার ধর্ম তেমন কি হবে, একটা অ্যাসিড যদি একটা প্রোটন আয়ন গ্রহণ করে, অর্থাৎ পানি থেকে একটা প্রোটন আয়ন যদি গ্রহণ করে, অর্থাৎ কি হবে, হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন, এটাকে আমরা বলবো হচ্ছে পানির ক্ষার ধর্ম। তাহলে পানি একই সাথে কি করলো, অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্ম দুটাই প্রদর্শন করে, এজন্য এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলি পানির উভধর্মিতা, অর্থাৎ পানি হচ্ছে একই সাথে অ্যাসিড এবং ক্ষার দুই রূপে ক্রিয়া করতে পারে। এবার আমরা জানবো 2 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ পানির আয়নীকরণ। আয়নীকরণ আমরা কিভাবে বের করব? 2 হচ্ছে পানির আয়নীকরণ। নাম থেকে বুঝতে পারছো আয়নীকরণ, অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে আয়ন আকারে বিশ্লেষিত করে KW বের করব। KWটাকে বলা হয় পানির আয়নিক গুণফল। পানি একটা অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এখানে হচ্ছে জলীয় সিস্টেমে এটি উভয়মুখীভাবে বিয়োজিত হয়। পানির এই আয়নীকরণ বিক্রিয়াটি সহজে আমরা যেভাবে বিক্রিয়া করে লিখতে পারি, সেটা লিখলে আমরা যে সেখান থেকে ভরক্রিয়ার সূত্র অনুসারে, আমরা আগেই জেনে এসেছি ভরক্রিয়ার সূত্র, সেই ভরক্রিয়ার সূত্র অনুসারে আয়নীকরণ বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবককে কিভাবে লেখা হয়, সেখান থেকে আমরা পানির আয়নিক গুণফল বের করব। পানিটাকে যদি আমরা বিশ্লেষিত করি, তখন কি কি আয়ন পাই সেটা আগে লিখবো। H+ পাই, সাথে হচ্ছে OH- আয়ন পাই, অর্থাৎ প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন দুইটা আয়ন পাচ্ছি। এখান থেকে যদি আমরা কে বের করি, তাহলে কে সমান সমান হবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই হবে হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা। এটা আমরা এই সূত্র থেকে পেলাম। এবার যদি এই সূত্রটাকে যদি আমরা আড়াআড়ি করি, তখন কি পাই দেখো, এটা আমি মুছে দিচ্ছি উপরে। তাহলে বা আমরা কি পাবো, কে ইন্টু হচ্ছে পানির ঘনমাত্রা সমান সমান হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। আর এখান থেকে এই পুরোটাকে আমরা বলতেছি পানির আয়নিক গুণফল, অর্থাৎ প্রোডাক্টের বিক্রিয়কের যে গুণফলটা পাবো আর কে মান পাবো, এখান থেকে আমরা পানির আয়নিক গুণফলটা পাবো। তাহলে কি পাচ্ছি, বা এটাকে আমরা বলতেছি KW, KW সমান সমান H+, অর্থাৎ প্রোডাক্টের ঘনমাত্রার গুণফল। এই যে KW পেলাম, এই KWটা অনেক সময় পরীক্ষায় আসে যে পানির আয়নিক গুণফল KW কে কিভাবে সমীকরণ আকারে লেখা যায়, তখন তোমরা এভাবে পরীক্ষায় লিখবে। আর অবশ্যই এখানে লিখতে হবে যে KWটাকে বলা হয় হচ্ছে পানির আয়নিক গুণফল। এবার 298 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর মান আমরা জানি, পিএইচ এর মান সাধারণত 14 পর্যন্ত হয়ে থাকে। তাহলে 298 কেলভিন তাপমাত্রায় কে এর মান হয়, KW এর মান হয় হচ্ছে 10⁻⁻14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 298 কেলভিন তাপমাত্রায়। তাহলে এখান থেকে আমরা যদি H+ এবং OH আয়নের গুণফলের ঘনমাত্রা যেটা আমরা পেলাম, সেটা থেকে যদি একটাকে বের করতে চাই, হয় প্রোটন আয়ন অথবা হাইড্রোক্সিল আয়ন, যে কোনো একটাকে যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট হচ্ছে একটা আয়নকে এপাশে রেখে অন্যটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে। সেখান থেকে আমরা দুইটাকে যদি সমান বলি, অর্থাৎ এই H+ আয়নকেও আমরা বলতে পারি 10⁻14, আবার এটাকে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু বিশুদ্ধ পানি এবং প্রশম জলীয় দ্রবণ থেকে সমান সংখ্যক H+ আয়ন এবং OH আয়ন উৎপন্ন হয়, তাই আমরা কি লিখতে পারি, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা 10⁻7 পাবো। যেহেতু দুইটার জন্য হচ্ছে 10⁻14, তাহলে একটার জন্য আমরা পাবো হচ্ছে 10⁻7।
তার মানে আলাদা আলাদাভাবে যদি বের করতে বলে H+ এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলে, তাহলে কি হবে? প্রথমে যদি H+ আয়নের ঘনমাত্রা লিখতে চাই, তাহলে H+ আয়নের ঘনমাত্রা সমান সমান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান সমান 10⁻⁷। কেননা হচ্ছে বিশুদ্ধ পানি এবং প্রশম জলীয় দ্রবণ থেকে সমান সংখ্যক H+ আয়ন উৎপন্ন হয়। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে যে H+ আয়নের ঘনমাত্রা সমান সমান OH আয়নের ঘনমাত্রা সমান সমান হচ্ছে 10⁻⁷। তখন এখানে কি ছিল? একক হিসেবে মোল স্কয়ার পার লিটার স্কয়ার, তাহলে 2 দিয়ে ভাগ করে, মানে ওটাকে যদি ভাগ করে তাহলে আমরা এটা পাবো হচ্ছে মোল পার লিটার। কারণ মোলের উপরে 1 দেওয়ার পর দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু ইনভার্স যেহেতু সেহেতু আমাদের ওখানে 1 দিতে হবে মোল পার লিটার। এটা হচ্ছে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল যেভাবে বের করা হয় সেই আয়নিক গুণফলের মান। এখন ধরো এখান থেকে একটা অঙ্ক থাকতে পারে এমসিকিউর জন্য, বিশেষ করে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি জলীয় নমুনায় H+ আয়নের ঘনমাত্রা 3 গুণন 10⁻⁹ যদি হয়, তাহলে ওই আয়নের ঘনমাত্রা কত হবে বের করার পরে বের করতে হবে যে আয়নটি প্রশম হবে নাকি ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে। তাহলে সেখান থেকে বের করার জন্য অবশ্যই কিন্তু আগে আমাদের সূত্র বের করে নিয়ে একটা আয়নের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করার পরে যদি দেখি 10⁻⁷ থেকে বড়, তাহলে হবে ক্ষারীয়। 10⁻⁷ থেকে যদি ছোট হয় তাহলে অম্লীয়, আর 10⁻⁷ হলে -7 হলে সেটাকে আমরা নিরপেক্ষ বা প্রশম বলে থাকি। অঙ্কটা আমি একটু লিখতেছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি জলীয় নমুনা, আর কি যে কোনো নমুনা হতে পারে, জলীয় নমুনায় H+ এর ঘনমাত্রা ঘনমাত্রা 3.7 গুণন 10⁻⁹ মোলার। এখন বলেছে এখানে OH আয়নের ঘনমাত্রা বের করার পরে বের করতে হবে যে এটি ক্ষারীয় নাকি অম্লীয় নাকি প্রশম। সেটা বের করার জন্য আমাদের কি জানতে হবে? এটাকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে বের করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা জানি KW সমান সমান হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা ইনটু হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। সেটা সমান সমান আমরা জানি হচ্ছে 10⁻⁻14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এটা আমাদের জানা মান। এবার এটার সাপেক্ষে আমাদেরকে বের করতে কি বলছে? সুতরাং এখান থেকে যদি আমরা হাইড্রোক্সিল আয়নটা বের করতে চাই তাহলে কি বের করতে হবে? এই 10⁻⁻14 কে ভাগ করতে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে। তাহলে আমরা কি পাচ্ছি? 10⁻⁻14 কে ভাগ করব হচ্ছে 3.7 গুণন 10⁻⁹। তোমরা যারা ক্লাসে আছে একটু ক্যালকুলেটর চেপে বলো তো কত আসে। কত আসে? হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আসে হচ্ছে 2.703 গুণন 10⁻⁻6। তাহলে এই যে 10⁻⁻6, তার মানে এটা হচ্ছে 10⁻⁻7 থেকে বড়। আমরা জানি ঋণাত্মকের মান যত ছোট হবে তার মান তত বড় হবে। ঋণাত্মক দিকে যত যাব, সংখ্যা যত বাড়বে, ঋণাত্মকতা তত কিন্তু বাড়তে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সুতরাং OH আয়নের ঘনমাত্রাটা হচ্ছে কার চেয়ে বড় হবে? 10⁻⁻7 থেকে বড় হবে। যখনই 10⁻⁻7 থেকে বড় হবে তখনই এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষারীয় দ্রবণ।
যদি 10⁻⁷ থেকে ছোট হতো তাহলে বলতাম অম্লীয় দ্রবণ, আর যদি 10⁷ এর সমান হতো তাহলে হচ্ছে আমরা বলতাম হচ্ছে এটা নিরপেক্ষ দ্রবণ। এরপরে আমরা দেখব অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ পানির যে আয়নিক গুণফল, সেই আয়নিক গুণফল এবং সেখান থেকে কিভাবে আমরা H+ অথবা OH আয়নের ঘনমাত্রা বের করতে পারি সেটা। এবার দেখব অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে পানিতে অ্যাসিড দ্রবীভূত করা হলে আর্হেনিয়াসের সূত্র মতে আমরা জানি হচ্ছে অ্যাসিডের অণুসমূহ কখনো সম্পূর্ণরূপে আয়নিত হয় বা বিয়োজিত হয়, কখনো আবার আংশিক রূপে বিয়োজিত হয়। আবার বোনস্টেড-লাউরিন মতবাদ অনুসারে কি কি সাম্যাবস্থার সৃষ্টি করে সেটাও আমরা দেখেছি। এবার আমরা দেখব যে প্রথমে ধরো যে কোনো একটা অ্যাসিডকে ধরলাম, সেটা হচ্ছে কাল্পনিক প্রতীক অর্থে, অর্থাৎ কোনো অ্যাসিড নয়, এখানে এইচ এ বোঝাচ্ছে যে একটা অ্যাসিডের নাম। সেটা কি করবে, পানির সাথে বিক্রিয়া করবে, করে তৈরি করবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, সাথে তৈরি করবে হচ্ছে A- আয়ন, দুইটা আয়ন তৈরি করলো। পরবর্তীতে যেহেতু এটা পুরোপুরি বিশ্লেষিত হয় না, পরবর্তীতে কি হবে, AH আবারও পানির সাথে যদি বেশি পরিমাণে এক্সেস পানির সাথে যদি বিয়োজিত করি তখন এটা তৈরি হবে হচ্ছে H++ A- আয়ন। এখান থেকে আমরা জানতে পারি যে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে জলীয় দ্রবণ অণুগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং সাম্যাবস্থার অবস্থান সর্বদিকে ডান দিকে থাকে। যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড, আমরা সবাই জানি। তাহলে এক্ষেত্রে জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুগুলো প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হবে। অন্যদিকে দুর্বল অ্যাসিড যদি একটি কল্পনা করি, যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, এর ক্ষেত্রে জলীয় দ্রবণে অ্যাসিডের অণুগুলো দ্রবণের ঘনমাত্রা ও তাপমাত্রার উপর নির্ভর করে একটি অংশ আয়নিত হয়, অর্থাৎ পুরোপুরি আয়নিত হয় না। ফলে আয়নিত এবং অআয়নিত যে অণুর মধ্যে সাম্যাবস্থা বিরাজ করে, অ্যাসিডের তুলনামূলকভাবে বেশি দুর্বল হলে সাম্যাবস্থার অবস্থান অনেকটা বিক্রিয়কের দিক অর্থাৎ বাম দিকে হয়। সেই ক্ষেত্রে বিক্রিয়াটার সাম্যাবস্থা কোন দিকে অবস্থান করবে, বাম দিকে অবস্থান করবে। এবার এই বিক্রিয়া থেকে আমরা যদি সাম্য ধ্রুবক দিয়ে প্রকাশ করি, সেখান থেকে আমরা কি পাবো, কে সমান সমান পাবো হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। আর যেহেতু বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায় সৃষ্টি হয়েছে, তাই এখানে ই লিখতে হয়, ই লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, H গুণন হচ্ছে H2। এবার এখান থেকে আমরা যদি কে আর H2 কে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা পাবো। এগুলো যখন পরীক্ষায় আসবে, আজকে অনেকে ক্লাসে নেই, এগুলো যখন পরীক্ষায় আসবে পারবে না, তখন মনে করবে যে ক্লাসগুলো করা কতটা জরুরি ছিল। তাহলে এখান থেকে আমরা কি পাই, কে গুণন হচ্ছে H2O সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে H+ এর ঘনমাত্রা গুণন হচ্ছে A এর ঘনমাত্রা ডিভাইডেড বাই H+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে A এর ঘনমাত্রা ডিভাইডেড বাই আমরা পাচ্ছি হচ্ছে HA এর ঘনমাত্রা। এই সবগুলোই ইকুইলিব্রিয়াম স্টেটে ঘটতে থাকে। তাহলে এটাকে আমরা বলতেছি, এই যে মানটা পেলাম এটাকে আমরা বলতেছি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ Ka। এটা সমান আমরা লিখতে পারি H+ এর ঘনমাত্রা গুণন হচ্ছে A এর ঘনমাত্রা, সবগুলো ইকুইলিব্রিয়াম, ডিভাইডেড বাই H এর ঘনমাত্রা। এটাকে বলতেছি আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। যেহেতু এখানে একটা অ্যাসিডকে নিয়ে আলোচনা করেছি, তাই এই ধ্রুবককে আমরা বলবো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এই বিয়োজন ধ্রুবকের মান হলো মোল পার ডেসিমিটার কিউব বলতে পারি অথবা মোল পার লিটার বলতে পারি।
ডেসিমিটার কিউব আর লিটার যেহেতু একই, সেহেতু আমরা বলতে পারি মোল পার ডেসিমিটার কিউবও বলতে পারি, আবার মোল পার লিটারও বলতে পারি। সেম ভাবে আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবক বের করতে পারি। এবার তাহলে একটু ক্ষারের বিয়োজন ধ্রুবকটা দেখায়। ক্ষারের বিয়োজন ধ্রুবক আমরা যদি BOH কে একটা ক্ষার হিসেবে ধরি, সেটা পানির সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় বি প্লাস এবং হচ্ছে OH আয়ন তৈরি করে। সেখান থেকে আমরা কে সমান সমান কি লিখতে পারি, বি প্লাস ইন্টু OH আয়নের ঘনমাত্রা এবং সবগুলোই যেহেতু ইকুইলিব্রিয়াম স্টেটে ঘটে, ডিভাইডেড বাই হচ্ছে BOH ইকুইলিব্রিয়াম গুণন হচ্ছে H2O। তাহলে এখান থেকে যদি এইটাকে আর এটাকে নিয়ে যদি আমরা হচ্ছে ক্ষারের ধ্রুবক বের করি, অর্থাৎ KB, যেহেতু বেস থেকে বেস বা ক্ষার থেকে আসছে, তাই KB দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে বি প্লাস ইকুইলিব্রিয়াম গুণন হচ্ছে OH মাইনাস আয়নের ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই BOH। এটা আমরা পেলাম হচ্ছে যখন ক্ষারের বিয়োজন ধ্রুবক বের করতে বলবে তখন। এবার আমরা জানবো অ্যাসিড এবং ক্ষারের তীব্রতা। আমরা অ্যাসিড এবং ক্ষারের যে তীব্রতার অনেক সময় কি করে, যে হাইড্রোক্সাইড গুলো কে কার আগে অবস্থান করে, কে পরে অবস্থান করে, অর্থাৎ আমাদের সিকোয়েন্স ব্যাখ্যা করতে বলে যে কার পরে। যেমন হচ্ছে যদি হ্যালোজেন গ্রুপের বলি, এরা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাসিড তৈরি করে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এদের মধ্যে কার হচ্ছে তীব্রতা বেশি সেটা বের করতে বলে। অনেক সময় আবার অক্সি অ্যাসিড যেগুলো আছে, অর্থাৎ অক্সিজেনের সাথে, যেমন হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড ইত্যাদির সিকোয়েন্সও ব্যাখ্যা করতে বলে, সেগুলো সম্পর্কে একটু জানা দরকার। আর এখান থেকে আরেকটা জিনিস জানবো, অ্যাসিড এবং ক্ষারের তীব্রতা যখন জানবো তখন হচ্ছে আমরা কি জেনে আসলাম, অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি। এই কে এর মান দ্বারা অ্যাসিডের যেহেতু তীব্রতা প্রকাশ করা হচ্ছে, তার মানে কে এর মান যত বেশি হবে অ্যাসিড তত বেশি তীব্র হয়। পরীক্ষা করে বিজ্ঞানীরা বেশ কিছু মান দিয়েছেন, যেমন হচ্ছে হাইড্রোজেন সায়ানাইডের তীব্রতা অনেক কম, কারণ হাইড্রোজেন সায়ানাইডের চেয়ে আর অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটার যদি মধ্যে তুলনা করতে বলে পরীক্ষায়, তখন তোমাদের বলতে হবে যে হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুইটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে হাইড্রোজেন সায়ানাইডের তীব্রতা অনেক কম। কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের কে এর মান হচ্ছে 1.8 গুণন 10⁻⁵, অন্যদিকে হাইড্রোজেন সায়ানাইড HCN যেটা, তার কে এর মান হচ্ছে 4.0 গুণন 10⁻10। যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে হাইড্রোজেন সায়ানাইডের তীব্রতা অনেক কম, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে একটি বেশি বা তীব্র অ্যাসিড, অন্যদিকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড। এটাও পরীক্ষা অনেক সময় আসে, হাইড্রোজেন সায়ানাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুলনা করা। যেটা মেন গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে হাইড্রাসিড গঠন, এটার সিকোয়েন্স কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো যে HI HBr HCl এর সিকোয়েন্স ব্যাখ্যা করো। তাহলে এই সবগুলাই হচ্ছে হাইড্রাসিড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড। তো অক্সিজেন বিহীন, এখানে কোনো অক্সিজেন যেহেতু নেই, অক্সিজেন বিহীন অ্যানায়নের সঙ্গে H+ এর সংযোজিত গঠিত অ্যাসিডই হচ্ছে হাইড্রাসিড। যেহেতু এখানে কোনো অক্সিজেন নেই, শুধুমাত্র H+ এর সাথে গঠন ঘটেছে কার, হ্যালোজেন গ্রুপের মৌলগুলো, অর্থাৎ আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন ইত্যাদি। তাই জন্য এদেরকে আমরা হাইড্রাসিড বলতেছি।
যে হাইড্রোক্সিডের ঋণাত্মক আয়ন যত বড় তার অণুর স্থিতিশীলতা তত কম। খেয়াল করো, এই প্রত্যেককে যদি ভাঙি তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে H+ আয়ন পাবো, আর অন্যগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে ব্রোমাইড, ক্লোরাইড ইত্যাদি আছে, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আয়োডাইড মাইনাস পাবো, ব্রোমাইড মাইনাস পাবো, ক্লোরাইড মাইনাস পাবো ইত্যাদি। তাহলে যে হাইড্রোক্সিডের ঋণাত্মক আয়ন যত বড় তার অণুর স্থিতিশীলতা তত কম, অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড বন্ধনের উপর পীড়ন তত বেশি বা আকর্ষণ তত বেশি, এবং বন্ধনটির বিয়োজন ঘটে তত সহজে, ফলে প্রোটন আয়ন তত সহজেই পরিত্যক্ত হয়, এই জন্য তার তীব্রতা তত অধিক হয়। যেমন হচ্ছে ক্লোরিন আয়নের চেয়ে ব্রোমিন আয়নের বা তার চেয়েও আয়োডিন আয়নের আকার বড়। আমরা আকার যখন ব্যাখ্যা করি তখন কি দেখেছি, গ্রুপ ভিত্তিক যদি হয় তাহলে কি হয়, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত মূলের আকার বৃদ্ধি পায়, আবার বাম থেকে যত ডানে যাওয়া যায় মূলের আকার তত কমতে থাকে। ক্লাস 9-10-এ তোমরা এই জিনিসগুলো ভালো করে জেনে এসেছো, এবং 11-12-এও তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখান থেকে আমরা জেনেছি যে ক্লোরাইড আয়নের চেয়ে ব্রোমাইড আয়ন, এবং ব্রোমাইড আয়নের চেয়েও হচ্ছে কার বেশি, আয়োডাইড আয়নের আকার বড় বলে HI সবচেয়ে সহজে বিয়োজিত হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বিয়োজিত হয়। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইডের দিকে কে এর মান বৃদ্ধি পেতে থাকে। তার মানে এটার সিকোয়েন্স আমরা কি বলতে পারি, যে হাইড্রোজেন আয়োডাইড সব থেকে বড়, তারপরে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এই সিকোয়েন্সটা তোমাকে ব্যাখ্যা করতে হবে কি অনুসারে, যে হাইড্রোক্সিড অক্সিজেন বিহীন যেগুলো আছে, হাইড্রোক্সিড গঠনের ক্ষেত্রে যে হাইড্রোক্সিডের ঋণাত্মক আয়ন যত বড় হবে তার অণুর স্থিতিশীলতা তত কম হবে, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইড বন্ধনের উপরে পীড়ন তত বেশি হবে এবং বন্ধনটির বিয়োজন তত সহজে ঘটে, ফলে H+ আয়নও তত সহজেই পরিত্যক্ত হয়, এজন্য তার তীব্রতা তত অধিক হয়, অর্থাৎ সব থেকে বড় হবে হাইড্রোজেন আয়োডাইড, এরপরে হাইড্রোজেন ব্রোমাইড, এরপরে হাইড্রোজেন ক্লোরাইড। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এখানে হচ্ছে উপর থেকে যত নিচের দিকে যাব, আমরা জানি যে ফ্লোরিন সব থেকে উপরে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। উপর থেকে যত নিচে যাব গ্রুপ ভিত্তিক তত মূলের আকার বৃদ্ধি পেতে থাকে। তাহলে এইখানে যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন রয়েছে, আয়োডিন সব থেকে নিচের মূল, সেই জন্য আয়োডিন হচ্ছে সব থেকে বেশি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা তত বেশি হবে। এটা পরীক্ষায় আসে, প্রশ্নটা ভালো করে মনে রেখো যে এদের মধ্যে তীব্রতা কার বেশি কার কম, এই ব্যাখ্যাটা। এবার জানবো অক্সিজেন সহ, অর্থাৎ অক্সি অ্যাসিড যেগুলো আছে, সেই অক্সি অ্যাসিডগুলো কিভাবে বিয়োজিত হয় এবং তার তীব্রতা আমরা কিভাবে বের করতে পারি। কয়েকটা আমি নাম লিখতেছি, পারক্লোরিক অ্যাসিড, তারপরে লিখতেছি সালফিউরিক অ্যাসিড, এরপরে নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, তারপরে নাইট্রাস অ্যাসিড, আর হচ্ছে ক্লোরাস অ্যাসিড। এই অ্যাসিডগুলোর মধ্যে যদি আমাদেরকে সিকোয়েন্স ব্যাখ্যা করতে বলে তাহলে আমরা কিভাবে সিকোয়েন্সটা ব্যাখ্যা করব। অক্সি অ্যাসিডের সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান যত অধিক হবে তার আকর্ষণ অণুর প্রান্তের OH আয়নের বন্ধন তত সহজে বিয়োজিত হবে এবং প্রোটন আয়ন তত তাড়াতাড়ি পরিত্যক্ত হবে। এর ফলে কে এর মান তথা অ্যাসিডের তীব্রতা সে অনুসারে তখন বাড়তে থাকবে। এখানে প্রথমে আমাদের যে জিনিসটা বের করতে হবে, জারণ মান বের করতে হবে। কার জারণ মান বের করতে হবে? কেন্দ্রীয় পরমাণু। তাহলে এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন, এটার সালফার, এটার নাইট্রোজেন, এটা H2SO3 হবে একটা,
এখানে হচ্ছে সালফার, এখানে নাইট্রোজেন, আর এখানে হচ্ছে ক্লোরিন। যদি আমরা জারণ মান বের করি, তোমরা প্রত্যেকেই জারণ মান বের করতে পারো, তাহলে এটার যদি জারণ মান আমরা বের করতে চাই, ক্লোরিনের বের করতে বলেছে, তার মানে অক্সিজেন হচ্ছে -2, 4 দুগুণ 8, 8 থেকে এই পাশে হাইড্রোজেন একটা আছে, 1 বিয়োগ করলে তাহলে আমরা এটা পাবো হচ্ছে +7। সালফিউরিক অ্যাসিড 4 দুগুণ 8, 8 থেকে হাইড্রোজেন যেহেতু 2টা, 2 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে +6। নাইট্রোজেন, তাহলে এখানে অক্সিজেন আছে 3টা, 3 দুগুণ 6, 6 থেকে এখানে 1 বাদ দিলে আমরা পাবো হচ্ছে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে 6 থেকে 1 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে +5। এটাতে তাহলে 3 দুগুণ 6 থেকে 2 বাদ দিলে +4 পাচ্ছি, 2 দুগুণ 4 থেকে 1 বাদ দিলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 +3, আর এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে এখানে -2 থেকে +1 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে +1। অক্সিজেন হচ্ছে -2, তাহলে ওইদিকে গেলে এটা -2 +2 হয়ে গেল -1, তার মানে এখানে থেকে আমরা পাচ্ছি হচ্ছে +1। এবার দেখো এখানে হচ্ছে সবগুলোরই যেহেতু পারমাণবিক জারণ সংখ্যা যেটা আমরা বের করলাম, সেখান থেকে আমরা কি জানতে পারতেছি, এটা সব থেকে বেশি, এটার তারপরে এভাবে বেড়ে গেছে। তার মানে এখান থেকে আমরা সিকোয়েন্সটা কিভাবে দিতে পারি, পারক্লোরিক অ্যাসিড সব থেকে বড়, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড, তারপরে নাইট্রাস অ্যাসিড, তারপরে হচ্ছে ক্লোরাস অ্যাসিড। এভাবে কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যা করে দিতে পারলাম, যখন হচ্ছে জারণ সংখ্যাগুলো এরকম অসমান, অর্থাৎ সব থেকে বেশি যার জারণ সংখ্যা সে হচ্ছে তত তীব্রভাবে এই আয়নটা বিয়োজিত করতে পারবে। কখনো কখনো আবার দেখা যায় কি, জারণ মান একই হলে যদি একই হয়, যেমন এখানে +7, আরেকটা যদি এরকম +7 আলা, অথবা এখানে +5, আরেকটা যদি এরকম +5 জারণ মান যাদের এরকম একটা যৌগ নিই, সেক্ষেত্রে কি হবে? দুই ধরনের প্রশ্নই কিন্তু আসে, যখন হচ্ছে জারণ মান ভিন্ন ভিন্ন হয় তখন সিকোয়েন্স কিভাবে ব্যাখ্যা করব, আর যদি জারণ মান কেন্দ্রীয় পরমাণুর একই হয় তখন কিভাবে ব্যাখ্যা করব, এই দুই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে। তাহলে ধনাত্মক জারণ মান যদি একই হয়, কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব অনুসারে তীব্রতা নির্ধারিত হয়। যেমন ধরো আমি বললাম যে নাইট্রিক অ্যাসিড, আরেকটা বললাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন যদি আমরা নাইট্রিক অ্যাসিডের জারণ মান কি দেখলাম, যে +5 দেখেছি, আর ফসফরিক অ্যাসিডের জারণ মান এখানে দেখো অক্সিজেন 8, 8 থেকে 3 বাদ দিলে এটাও কিন্তু 5 হচ্ছে, তার মানে দুইটারই জারণ মান হচ্ছে +5। আবার আরেক দিকে যদি নিই নাইট্রাস অ্যাসিড, এটার জারণ মান আমরা পেলাম হচ্ছে +3, আরেকটা যদি নিই হচ্ছে H3PO3, এটাকে যদি নিই তাহলেও কিন্তু আমরা এর জারণ মান হচ্ছে +3 পাচ্ছি। তাহলে দুই ক্ষেত্রে আমরা জারণ মান +3 পাচ্ছি। তখন আমরা কিভাবে সিকোয়েন্স ব্যাখ্যা করব? তখন ব্যাখ্যা করব যে উভয়ের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যেহেতু সমান, তখন আমাদের দেখতে হবে যে কার আকার বড়, কার আকার ছোট। প্রথমটার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর ফসফরাস, আমরা কি বলেছি, নাইট্রোজেন এবং ফসফরাস যেহেতু একই গ্রুপের মৌল, তার মানে উপর থেকে যত নিচের দিকে যাব পরমাণুর আকার তত বৃদ্ধি পাবে। তাহলে এটা নাইট্রোজেন হচ্ছে সব থেকে উপরের মৌল, আর এখানে ফসফরাস হচ্ছে নিচের মৌল, তাহলে এখানে ফসফরাসের আকারটা তুলনামূলকভাবে নাইট্রোজেনের চেয়ে বেশি হবে। এই কারণে তীব্রতা কার বেশি হবে, নাইট্রোজেনের সব থেকে বেশি হবে। ভালো করে খেয়াল করতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি সমান হয়, কার আকার বড় এবং কার আকার ছোট সেটা জেনে যার আকার ছোট হবে সেটি হচ্ছে তুলনামূলক চার্জ ঘনত্ব বেশি হবে, এ কারণে তীব্রতা তখন বেশি হবে। যেহেতু নাইট্রোজেনের আকার ছোট ফসফরাসের চেয়ে, তাই নাইট্রিক অ্যাসিডের ঘনত্বটা বেশি হবে কার তুলনায়, ফসফরিক অ্যাসিডের চেয়ে। অপরদিকে যদি এটাও ব্যাখ্যা করি, সেম দেখো যেহেতু কেন্দ্রীয় পরমাণু একই, অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস, ব্যাখ্যাটা তাই আগেরটার মতোই হবে। তোমরা এই জিনিসগুলো আবারও সালের কোশ্চেন দেখে আরো ডিটেলস বুঝে নেবে। আচ্ছা, যেটা বুঝালাম বুঝতে পেরেছো? অন্তত এটুকু বলো যেটা বুঝতে পেরেছো কিনা। জি মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো
প্রায় তোমাদের পরীক্ষায় আসে হচ্ছে অম্লত্ব এবং ক্ষারকত্ব, অর্থাৎ অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি ব্যাখ্যা করতে বলে। ব্যাখ্যা বলতে কি এমসিকিউতে আসে, একটা যোগের নাম দিয়ে বলে যে এটার হচ্ছে যে ক্ষারকত্ব কত অথবা এটার অম্লত্ব কত, এটা প্রায় পরীক্ষায় আসে। সেটা বোঝার জন্য তোমাদের যে জিনিসটা বলবে, যেমন ধরো তোমাকে বললো যে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত, এরকম ধরো একটা প্রশ্ন আসলো যে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত, এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটা ব্যালেন্স করে উৎপাদ তৈরি করতে হবে। ভালো করে খেয়াল করবে, সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব বলেছে, তার মানে সালফিউরিক অ্যাসিড তো অ্যাসিড, যেটা আমরা এখানে লিখলাম, লেখার পরে এটা বিক্রিয়া করবে একটা ক্ষারের সাথে, যে কোনো একটা ক্ষার আমি এখানে দিলাম, দিলে এখানে তৈরি হবে কি, সোডিয়াম সালফেট তৈরি হবে, আর তৈরি হবে হচ্ছে পানি। এবার বিক্রিয়া আমরা ব্যালেন্স করব। এখানে দেখো সোডিয়াম 2টা, কিন্তু বিক্রিয়কে সোডিয়াম 1টা, এখানে 2 দিলাম, দিলে এবার দেখো তো বিক্রিয়া, এদিকে হচ্ছে হাইড্রোজেন 2টা, এদিকে হাইড্রোজেন 2টা, যেহেতু সামনে 2 রয়েছে তাহলে 2টা হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন হয়ে গেছে, কিন্তু এদিকে উৎপাদে হাইড্রোজেন হচ্ছে 2টা, এখানে আমরা 2 দিলাম, দিলে বিক্রিয়া এবার দেখো অক্সিজেন হলো 2টা আর এখানে অক্সিজেন হচ্ছে 4টা, তাহলে 4 আর 2 6টা, অক্সিজেন এখানে 4টা, এখানে অক্সিজেন 2টা, ব্যালেন্স হয়ে গেছে বিক্রিয়া। এবং সালফার একটা, সালফেট আয়নও একটা, দুই পাশে বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই অ্যাসিডকে প্রশমিত করতে কত মোল হচ্ছে ক্ষার লাগতেছে, আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি 2 মোল ক্ষার লাগতেছে, তার মানে হচ্ছে এখানে অ্যাসিডিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2, কারণ একে নিউট্রাল করতে আমাদের 2 মোল বেস লাগবে। সেম ভাবে ধরো যদি বলে H3PO4, এটার হচ্ছে ক্ষারকত্ব কত, তখন আমাদের কি করতে হবে, এটার সাথে আমরা একটা ক্ষারের বিক্রিয়া করি, সেম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, বিক্রিয়া করলে আমাদের তৈরি হবে হচ্ছে Na3PO4 তৈরি হবে, সাথে হচ্ছে পানি তৈরি হবে। এই বিক্রিয়াটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে নাইট্রোজেন 3টা আছে, এখানে আমাদের 3 দিতে হবে। আর কি লাগবে, আর হচ্ছে পানির সামনে যেহেতু এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, এখানে 3টা 6টা, তার মানে এখানে হচ্ছে 3 দিতে হবে। তাহলে এই অ্যাসিডকে প্রশমিত করতে কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে, 3 মোল, তার মানে হচ্ছে H3PO4 বা ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। এভাবে কোনো অ্যাসিডকে প্রশমিত করতে যত পরিমাণ ক্ষারের প্রয়োজন হবে তত হচ্ছে তার ক্ষারকত্ব। এবার জানবো ক্ষারকের অম্লত্ব। ধরো একটা পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এই ধরনের, এমসিকিউতে তো বেশি আসে, আবার তোমরা যে পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায় উচ্চতর লেভেলে ভর্তি হওয়ার জন্য, সেখানে এই ধরনের প্রশ্ন আসে। একটা প্রশ্ন যে খুবই আসে সেটা হচ্ছে Fe2O3, এটা যদি বলে যে এটার হচ্ছে অম্লত্ব কত, তখন এটা হচ্ছে বিক্রিয়া করে কার সাথে সেটা দেখতে হবে। আমি মনে করলাম যে বিক্রিয়া করলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, বিক্রিয়া করে কি কি তৈরি হবে, ফেরাস ক্লোরাইড প্লাস হচ্ছে পানি তৈরি হবে। এবার এখানে দেখো এপি 2টা আছে, কিন্তু এখানে এপি 1টা, এজন্য এখানে 2 দিলাম। ক্লোরিন দেখো কয়টা হয়ে গেল, 6টা হয়ে গেল, এখানে 6 দিলাম। তাহলে হাইড্রোজেন এখানে 6টা হয়ে গেল, এখানে 3 দিলাম। এবার অক্সিজেন 3টা, সব দিকে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই Fe2O3 কে ব্যালেন্স করতে আমাদের লাগলো হচ্ছে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে হচ্ছে Fe2O3 এর অম্লত্ব হচ্ছে 6। বুঝতে পেরেছো? এরকম আসলে পরীক্ষায় পারবে? না বুঝলে আমি আরো 2-1টা বুঝাবো, যদি না বুঝে থাকো তাহলে বলো, আমি আরো 2-1টা বুঝাই। কোনো রেসপন্স নেই। মিস বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ, বুঝলে তো ভালো। ঠিক আছে,
এরপরে আমাদের জানতে হবে অ্যাসিডের তীব্রতা এবং অসওয়াল্টের লঘুকরণ সূত্র। সেটা আর আজকে এখন শেষ হবে না, যেহেতু আর 1 মিনিটের একটু বেশি সময় আছে, আজকে আর না বোঝাই। এটা নেক্সট ক্লাসে হচ্ছে অসওয়াল্টের লঘুকরণ সূত্রটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে কিভাবে অসওয়াল্টের লঘুকরণ সূত্রটা দেখাতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যেগুলো বোঝালাম সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে অন্তত তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব কাজে দেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। মিস আসসালামু আলাইকুম। আসসালাম।